আমরা ফ্রি ওয়াইফাই বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গাগুলোতে ফ্রি ওয়াইফাই আমরা ইন্ট্রোডিউস করতে চাই। যে আপনারা বলতে পারেন যে ফ্রি ওয়াইফাই এত সহজ নাকি দেওয়া। এটার জিনিসটা এমন হবে, কেউ যদি কোথাও ফ্রি ওয়াইফাইটা ব্যবহার করতে চায়, সে লগ ইন করার পরে তাকে ছোট একটি অ্যাড দেখতে হবে। অ্যাডটি ভালো লাগুক বা না লাগুক, অ্যাডটি তাকে দেখতে হবে। এই জন্য অ্যাডটি দেখতে হবে যে অ্যাডের মাধ্যমে ওখানকার যে খরচটা, সেই খরচটা উঠে আসবে, এবং তারপরে সে হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সে ফ্রি ওয়াইফাইটি ব্যবহার করতে পারবে। এর বাইরে আমরা ওয়ান টিচার ওয়ান ট্যাব, আমাদের প্রথমে প্রাইমারি স্কুল এবং তারপরে সেকেন্ডারি স্কুলের যত টিচার আছেন তাদেরকে আমরা পর্যায়ক্রমিকভাবে একটি ট্যাবের আন্ডারে নিয়ে আসতে চাইছি, যার মাধ্যমে তারা যেমন শিক্ষা দিতে পারবেন, একইভাবে তাদেরকে কোনো ট্রেনিং ইনস্ট্রাকশন দিতে হলে সেই ট্যাবের মাধ্যমে তাদেরকে আমরা সেন্ট্রালি সেই কাজটি আমরা করতে পারবো। আমরা প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় স্কুল ইউনিফর্ম ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। অবশ্যই এটা আমরা সরকারের পক্ষ থেকে এই ইউনিফর্মটি দিতে চাচ্ছি। এই ইউনিফর্মটি দেওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে, স্বাভাবিকভাবে সবাই যখন একই ইউনিফর্ম পরবে তখন বাচ্চাদের মধ্যে একটা ডিসিপ্লিন আসে, একটা ইউনিটি আসে। সেই মানসিকতাটা আমরা গড়ে তুলতে চাইছি। এরপরে আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে স্বাস্থ্য সেবাতে আমি চেষ্টা করছি একটু দ্রুত যেতে, অনেকক্ষণ সময় আছে, অনেকের ধৈর্য যদি হচ্ছে। আমি এরপরে স্বাস্থ্যতে আসতে চাচ্ছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, স্বাস্থ্যতে আমরা যেটা মনে করি, দেখুন বাংলাদেশ 20 কোটি মানুষ, আমরা হয়তো অনেক কিছু বলতে পারি, কিন্তু 20 কোটি মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়া কোয়াইট কস্টলি ম্যাটার। কিন্তু তার আগে যদি আমরা কাজ করি, যেটা এখন ইউরোপে তারা করছে, ইউরোপও তার ছোট ছোট দেশ, অল্প অল্প পপুলেশন, কিন্তু তারাও স্বাস্থ্যসেবা সম্পূর্ণ দিকে হিমশিম খাচ্ছে। সেখানে বাংলাদেশের মতন দেশকে হিমশিম খেতেই হবে। সেই জন্য আমরা যেটা জোর দিতে চাইছি সেটা হচ্ছে প্রিভেনশনের উপরে আমরা জোর দিতে চাচ্ছি। অর্থাৎ আমরা যদি একটা মানুষকে প্রথমেই অসুস্থ হওয়া থেকে বাঁচাতে পারি, তাহলে অবশ্যই সেই মানুষটি আর হসপিটালে যাচ্ছে না। হসপিটালে না গেলে হসপিটালের উপরে চাপটা কম পড়ছে। কাজেই এই কাজটি করার জন্য, প্রিভেনশনটাকে আমরা করার জন্য আমরা প্রায় 1 লক্ষের মতন স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে চাচ্ছি সারা দেশে। যেই স্বাস্থ্যকর্মীদের অধিকাংশ হবেন নারী। এই স্বাস্থ্যকর্মীরা মানুষের বাসায় বাসায় যাবে, গ্রামে গ্রামে বাসায় বাসায় যাবে, শহরেও বাসায় বাসায় যাবে, গিয়ে তাদেরকে স্বাস্থ্যসেবাটা ঘরে দেবে এবং তাদেরকে অ্যাওয়্যার করবেন যে এটা কাজ না করলে ডায়াবেটিক হবে না, এটা কাজ না করলে হাই প্রেশার বা কার্ডিয়াক প্রবলেম হবে না, এটা কাজ না করলে কিডনি প্রবলেম হবে না। এই ধরনের জিনিসগুলোকে তারা অ্যাওয়্যার করবেন। আমরা চাচ্ছি যে প্রথমেই যদি, তাহলে সরকারের যে রিসোর্স আছে সেটার উপর চাপটা কম পড়বে। যেই রিসোর্স আছে সেটা দিয়ে যারা সত্যিকারভাবে অসুস্থ হবেন তাদেরকে কিছুটা হলেও বেটার ট্রিটমেন্ট দেওয়া যায়। আমরা প্রাইভেট পার্টনারশিপ একটি বিষয় চিন্তা করছি। এটা সকল অসুখ বিসুখের ক্ষেত্রে না, এগুলো যেটা প্রাণঘাতী, যেমন ক্যান্সার আছে, যেমন কার্ডিয়াক প্রবলেম আছে, এই ধরনের যেগুলো আছে, বা কিডনি ডায়ালিসিস আছে, এই ধরনের যেগুলো সিরিয়াস অসুখ বিসুখ আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা প্রাইভেট পার্টনারশিপের কথা চিন্তা করছি। অর্থাৎ আমরা যদি সরকারি হাসপাতালে দেখি যে একটা লম্বা কিউ আছে, সরকারি হাসপাতালে যে ফ্যাসিলিটি দিচ্ছে সেটা সবাইকে দিতে পারছে না। কাজে সেখান থেকে কিছু রুগী নিয়ে একই ফ্যাসিলিটি যেখানে প্রাইভেট হসপিটাল আছে, যেটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারবে, আমরা সেই রুগীটাকে নিয়ে সেখানে ট্রান্সফার করে দিতে যাচ্ছি। সেটার কস্টটা সরকারের পক্ষ থেকে বিয়ার করা হবে। এইভাবে আমরা পাবলিক পার্টনারশিপ তৈরি করতে যাচ্ছি। সিলেক্টেড কিছু অসুস্থতার ক্ষেত্রে, সিলেক্টেড কিছু অসুখ যেগুলা লাইফ সেভিং সর্ট অফ, যেগুলো রিস্ক হয়ে যায় মানুষের জন্য, সেই ধরনের অসুখ বিসুখের ক্ষেত্রে আমরা এই কাজটি করতে, জ্বর সর্দি কাশির ক্ষেত্রে নয়। এরপরে আমি আপনাদেরকে অনুরোধ করব প্রতিরক্ষা পররাষ্ট্র নীতিতে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, অবশ্যই সশস্ত্র বাহিনীকে আমরা সকল বিতর্ক এবং রাজনীতিকরণের বাইরে রাখতে চাই। আমরা যদি সত্যিকার ভাবে আমাদের একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে পেশাদারিত্ব বা প্রফেশনালিজমের উপরে জোর দিতে হবে, এবং অবশ্যই তাদেরকে সকল রাজনীতিকরণের বাইরে আমাদেরকে রাখতে হবে। অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ক্ষেত্রে আমরা 1 র্যাঙ্ক 1 পেনশন পলিসিটা চালু করতে চাইছি।
সম্মানিত উপস্থিতিবৃন্দ, ফরেন পলিসির ক্ষেত্রে কথা আছে যে ফরেন পলিসিটা কেমন হবে। আমি এক বাক্যে আপনাদেরকে বলছি, দেখুন, বাংলাদেশে 20 কোটি মানুষ, আমরা এর আগেই বলেছি বহু 4 কোটি বেকার আছে, স্বাস্থ্যর বিষয় আছে, কর্মসংস্থানের বিষয় আছে। আমাদের ফরেন পলিসিটা খুব সংক্ষেপে যদি বলি সেটাই হবে, অর্থাৎ আমার দেশের স্বার্থ, আমার দেশের মানুষের স্বার্থ রক্ষা করে যাদের বন্ধুত্ব সহযোগিতা পেলে আমরা আমাদের দেশে নতুন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত করতে পারবো, আমার দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। অবশ্যই আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবে। এইটার ভিত্তিতেই আমরা আমাদের পররাষ্ট্রনীতি পরিচালিত করব, অর্থাৎ আমার দেশের মানুষের সমস্যার সমাধান করে আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেই আমাদের সাথে যাদের যাদের বন্ধুত্ব করা সম্ভব, অবশ্যই আমরা তাদের সাথে বন্ধুত্ব করব। আমাদের সামনে একটি বিরাট পররাষ্ট্রনীতিতে একটি বিরাট সমস্যা আছে, এটি মানবিক সমস্যা, সেটিকে আমরা সকলেই জানি, সেটি হচ্ছে রোহিঙ্গা সমস্যা যেটি আছে। আমাদের নিজেদের দেশের জনসংখ্যা প্রায় 20 কোটি। এই জনসংখ্যাকে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা, খাদ্যের সংস্থা, চিকিৎসা ব্যবস্থা সকল কিছু করতে হবে। আমাদের প্রায় 1.2 মিলিয়নের মতন আমাদের রোহিঙ্গা আছে। তারাও মানুষ, মানবিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই তাদের দেশে যে অবস্থা, আমরা এখানে বাংলাদেশ তাদেরকে আশ্রয় দিয়েছে, অবশ্যই আমরা তাদেরকে দেখব, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা চাবো যে তাদের এলাকায়, তাদের ঘরে তাদের জন্য সেফ একটা সিচুয়েশন তৈরি হোক এবং ধীরে ধীরে তারা তাদের এলাকায় ফিরে যাক। অর্থাৎ আমরা রোহিঙ্গা প্রত্যাবর্তন, সেফ প্রত্যাবর্তন আমরা নিশ্চিত করতে চাই। সম্মানিত উপস্থিতি, আমাদের পদ্মা, তিস্তা সহ বিভিন্ন নদীর পানির বন্টনের আমাদের কিছু অসুবিধা আছে। আমরা চাই যাদের সাথে আমাদের এই অসুবিধা আছে তাদের সাথে বসে আলোচনা করে আমরা এই সমস্যার সমাধান করতে চাই, যাতে আমার দেশের মানুষ তার পানির ন্যায্য হিসা পেতে পারে। আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে মোর অ্যাক্টিভ করার মাধ্যমে আমাদের যে প্রায় 1.5 কোটি প্রবাসী বিদেশে আছেন তারা যাতে আরো বেটার ভাবে ট্রিটেড হন, সেই বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করতে চাই। আমাদের যে বিভিন্ন দূতাবাসগুলো আছে সেগুলোকে মোর মডার্নাইজ এবং মোর অ্যাক্টিভ করার মাধ্যমে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটির প্রতি আপনাদেরকে আমি অনুরোধ করবো নজর দেওয়ার জন্য। শ্রমিক এবং প্রবাসী কল্যাণ। আমাদের দেশে একটি সমস্যা আছে, আমাদের দেশের নারী, পুরুষ এবং প্রতিবন্ধী যারা, তাদের ক্ষেত্রে একটি বেতনের ব্যাপারে একটি বৈষম্যমূলক আচরণ হয়ে থাকে অনেক জায়গায়, অনেক ক্ষেত্রে। আমরা পর্যায়ক্রমিকভাবে এই সমস্যাটির সমাধান করতে চাই, অর্থাৎ নারী, পুরুষ এবং প্রতিবন্ধীদের জন্য বৈষম্যহীন বেতন আমরা নিশ্চিত করতে চাই। আমরা একই সাথে মাতৃকালীন যে ছুটি আছে, নারীদের যে মাতৃকালীন ছুটি আছে, সেই ছুটিটাকে আমরা 6 মাসের উইথ স্যালারি মানে সবেতন ছুটিতে আমরা নিয়ে আসতে চাই। এটিকে আমরা পর্যায়ক্রমিকভাবে শিশু শ্রম বন্ধ করার পরিবেশ আমরা নিশ্চিত করতে চাই। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের যে 1.5 কোটি প্রবাসী আছেন, এই প্রবাসীদের জন্য আমরা একটি প্রবাসী কার্ড ইন্ট্রোডিউস করতে চাই। এই কার্ডটি তাকে ব্যাংকিং ফ্যাসিলিটি দিবে এবং এই কার্ডটির মধ্যে তার সব রকম ডিটেলস থাকবে। যখন উনি ফিরে আসবেন, এই কার্ডটির মাধ্যমে উনি কি কি কাজ করছেন সেটার উপরে ভিত্তি করে যাতে তাকে আমরা একটা দেশে সুন্দর পরিবেশের নিশ্চয়তা দিতে পারি। এটিকে আমরা নাম দিয়েছি, যেটি আমরা প্রবর্তন করতে চাই, এটিকে আমরা নাম দিয়েছি প্রবাসী কার্ড। এর বাইরে আমরা প্রবাসীদের জন্য রেমিটেন্স প্রণোদনা দিতে চাই। বৈধ উপায়, রাষ্ট্রের যে উপায় আছে সেই উপায় যখন ওনারা টাকা পাঠাবেন সেটার উপরে আমরা তাদেরকে একটি প্রণোদনা দিতে চাই। একটি সার্টেন অ্যামাউন্টের বেশি হলে অবশ্যই তাদেরকে আমরা সেই প্রণোদনাটা দিতে চাই, যাতে করে তারা দেশে যখন ফিরে আসবেন সেই প্রণোদনার পয়সাটা দিয়েও যাতে তারা তাদের কোনো একটি কাজে ব্যবহার করতে পারেন। সম্মানিত উপস্থিতিবৃন্দ,
এরপরে আমি আপনাদেরকে আমাদের এইটার বৈষম্যহীন আর্থ সামাজিক উন্নয়নের টেকসই রাষ্ট্রীয় সক্ষমতার লাস্ট যেই আমাদের প্যারাটা আছে সেখানে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে আছে আমাদের সবুজ বিপ্লব। এই সবুজ বিপ্লবের মধ্যে আমি আগেই বলেছি 5 বছরে আমরা 25 কোটি বৃক্ষ করতে চাই, বৃক্ষরোপণ আমরা করতে চাই। একই সাথে 5 বছর 25 কোটি বৃক্ষরোপণ করতে একই সাথে আমরা 2030 সালের মধ্যে শতকরা 20% বিদ্যুৎ আমরা নবায়নযোগ্য অর্থাৎ সোলার বলতে যেটা হয় সোলার পাওয়ার থেকে আমরা উৎপাদন করতে চাই। একটি গুরুত্বপূর্ণ কাজ আছে যেখান থেকে আমরা একটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। আমরা যেই সবুজ বিপ্লবের কথা বলেছি, 5 বছরে 25 কোটি গাছের যেই কথা আমরা বলেছি, এটির মাধ্যমে আমরা সবুজ অর্থনীতি অর্থাৎ কার্বন ট্রেডিং মার্কেট আমরা গঠন করতে চাই। এবং এই কার্বন ট্রেডিং মার্কেট গঠনের মাধ্যমে আমরা হিসেব করে দেখেছি যে আমরা মোটামুটি $1 বিলিয়ন আমরা সেখান থেকে ইনকাম করতে পারবো, যেটি এখন খুবই সামান্য আছে, এবার 2.5 মিলিয়নের মতন আছে, সেটিকে আমরা 1 বিলিয়নে নিয়ে যেতে পারবো। আমরা যদি আমাদের এই বৃক্ষরোপণ সবুজ বনায়ন এই কার্যগুলো যদি আমরা মোটামুটি প্ল্যান অনুযায়ী সম্পাদন করতে পারি, তাহলে এই $1 বিলিয়ন আমাদের জন্য ইনকাম করা খুব কঠিন কিছু হবে না। সম্মানিত উপস্থিতিবৃন্দ, 3R রিডিউস, রিসাইকেল অ্যান্ড রিইউজ। আমরা প্লাস্টিক এবং এই জাতীয় জিনিসের ক্ষেত্রে এই 3R এর উপরে আমরা গুরুত্ব আরোপ করতে চাই। আমাদের পরিবেশকে যদি আমাদের রক্ষা করতে হয়, আমাদের পরিবেশকে যদি আমাদের বসবাস উপযোগী করে রাখতে হয়, তাহলে এই 3R কে আমরা যে কোনোভাবে বাস্তবায়ন করতে চাই। আমি শিওর এই ঘরে যারা উপস্থিত আছেন সবাই আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করবেন। এরপরে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই আমাদের 3rd চ্যাপ্টারে, সেটা হচ্ছে ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার। আমরা অনেক কিছু প্ল্যান করলে আমাদের ইকোনমি যদি ঠিক না থাকে আমরা কোনো কিছুই বাস্তবায়ন করতে সক্ষম হব না। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা এই ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধারে আমরা কয়েকটি সেক্টর করেছি। অর্থনীতির গণতন্ত্রায়ন, বিনিয়োগ ও আর্থিক প্রতিষ্ঠানের সংস্কার, শিল্প খাত ও সৃজনশীল অর্থনীতির উন্নয়ন, সেবা খাত, বিদ্যুৎ জ্বালানি, পরিবহন খাত, আইসিটি, রাজস্ব আয় ও ব্যয় ব্যবস্থাপনা। আমরা অর্থনৈতিক গণতন্ত্রায়ন, প্রথমেই যেটা বলেছি, অর্থনৈতিক গণতন্ত্রায়ন অথবা অর্থনৈতিক অলিগার্ক যে কাঠামো ছিল সেটিকে আমরা ভাঙতে চাই। অর্থনৈতিক গণতন্ত্রায়নটা কি? অর্থনৈতিক গণতন্ত্র হচ্ছে কতিপয় কোনো বিজনেস হাউসের মধ্যে না রেখে বরঞ্চ আমরা গণতন্ত্রটাকে অর্থনীতিকে আমরা ডিস্ট্রিবিউট করতে চাই, যেখানে কম বেশি সকল মানুষের একটি এন্ট্রি থাকবে, সকল মানুষের অধিকার থাকবে গণতন্ত্রতে নিজের কন্ট্রিবিউশনটা করার মতন। অর্থাৎ সকলের অংশগ্রহণমূল্য এবং সবার জন্য উন্মুক্ত একটা অর্থনীতি আমরা গড়ে তুলতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার যেটি অবজারভেশন, যে কোনো দেশের অর্থনৈতিক বুনিয়াদ তখনই শক্তিশালী হয়, অর্থনৈতিক স্থিতিশীলতা তখনই হয় যখন সেই দেশের মধ্যবিত্ত শ্রেণীটি অনেক বড় আকার ধারণ করে। আমাদের পরিকল্পনা হচ্ছে অর্থনীতির ক্ষেত্রে আমরা বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণী বলতে যেটি কয়েক বছর আগেও প্রায় ধ্বংসপ্রাপ্ত ছিল, সেই মধ্যবিত্ত শ্রেণীটিকে আমরা অর্থনৈতিকভাবে ধীরে 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 শক্তিশালী করে গড়তে তুলতে চাই। আমি আগেই বলেছি, আমাদের অর্থনৈতিক বা যে কোনো পরিকল্পনার মূল অন্যতম লক্ষ্য হচ্ছে কর্মসংস্থান তৈরি করা। যত বেশি সংখ্যক কর্মসংস্থান, যে কোনো বিনিয়োগ বলেন, যে কোনো অর্থনৈতিক কার্যক্রম বলেন, প্রত্যেকটিতে আমাদের লক্ষ্য থাকবে কর্মসংস্থানের তৈরি করা, যত বেশি সংখ্যক কর্মসংস্থান। কারণ আমরা মনে করি যত বেশি সংখ্যক কর্মসংস্থান আমরা তৈরি করতে সক্ষম হব, তত বেশি অর্থনীতি বা ইকোনমি তত বেশি সচল হবে আমাদের। এবং সেই জন্যই আমরা বলেছি যে আমরা 2034 সালের মধ্যে আমরা বাংলাদেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে নিয়ে যেতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, অনেকগুলো বিষয় আছে এখানে, অনেক লম্বা বিষয়, আমি সংক্ষেপ থাকার চেষ্টা করব। বিনিয়োগ এবং প্রাতিষ্ঠানিক সংস্কার।
বিনিয়োগ এবং প্রাতিষ্ঠানিক সংস্কারে এফডিআই ক্যাপ্টেন আমরা নিয়োগ করতে চাই, অর্থাৎ ফরেন ইনভেস্টমেন্ট যারা আসবে, এই ফরেন ইনভেস্টমেন্ট যারা আসবে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বিড়ম্বনা ভোগ করতে হয়। আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা একজন ক্যাপ্টেনকে নিয়োগ করতে চাই, যার দায়িত্ব হবে যে বিদেশি বিনিয়োগটা আসবে তার যাবতীয় যত কাগজপত্র, যত কিছু ফর্মালিটিস আছে, সেই ক্যাপ্টেন তার হয়ে সকল কাজগুলো সম্পন্ন করবে। তারা সকল কাজগুলো সম্পন্ন করবে যাতে সেই বিদেশি বিনিয়োগকারী হতাশ হয়ে ফিরে যেতে না হয় তাদেরকে। আমরা একটি পলিসি গ্রহণ করতে চাই অর্থনীতির ক্ষেত্রে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলেরই ধারণা আছে বিনিয়োগ বা অর্থনীতি এমন একটি বিষয়, আমরা যদি এটি ব্যাপারে যে কোনো পলিসি নিয়ে এবং হুট করে যদি 7 দিন পর পলিসি চেঞ্জ করতে চাই, তাহলে অর্থনীতি কোনোভাবেই শুভ ফল দেখতে পাবে না। এবং সেই জন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে অর্থনীতির ক্ষেত্রে আমরা কোনো আকস্মিক কোনো পলিসি পরিবর্তন করতে চাই না। আমরা চিন্তা ভাবনা করে পলিসি গ্রহণ করব এবং আমরা চিন্তা ভাবনা করে যেই পলিসি গ্রহণ করব সেটিতে আমরা স্টিক করতে চাই। হুট করে আমরা কোনো পলিসির পরিবর্তন করতে চাই না, যা আমরা অতীতে দেখেছি, যাতে করে আমাদের বিনিয়োগ, আমাদের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হন। আমরা লাইসেন্সিং প্রক্রিয়াকে সহজকরণ করে ফেলতে চাই। লাইসেন্সিং প্রক্রিয়া সহজকরণ করলে আমাদের ব্যবসায়ীরা উৎসাহিত হবেন, বিদেশি বিনিয়োগকারীরা উৎসাহিত হবেন। অনেক সময় আমরা দেখেছি লাইসেন্সিং প্রক্রিয়া বর্তমানে অনেক কঠিন, জটিল থাকার কারণে অনেক বিনিয়োগকারী, সেটি দেশি হোক বিদেশি হোক, তারা হতাশায় অনেক ক্ষেত্রেই ফিরে যান। সেটিকে আমরা ইজি করে আনতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি আমাদের সবচেয়ে বড় রেমিটেন্সের উপায় কোনটা, আমাদের সবচেয়ে বড় রেমিটেন্সের উপায় হচ্ছে গার্মেন্টস। কিন্তু একটি জাতি বা একটি দেশ যুগের পর যুগ একটি সেক্টরের উপরে কোনোভাবেই ডিপেন্ডেন্ট থাকতে পারে না। এবং সেই জন্যই আমরা মনে করি যে আমাদেরকে আরো সেক্টর বের করতে হবে এবং যেই সেক্টরগুলো রফতানিমূলক সেক্টর হিসেবে বিবেচিত হবে। আমরা ফার্মাসিউটিক্যালের কথা চিন্তা করতে পারি, আমরা লেদার শিল্পের কথা আমরা চিন্তা করতে পারি, আমরা আইটির কথা আমরা চিন্তা করতে পারি, আমরা টয় ইন্ডাস্ট্রির কথা চিন্তা করতে পারি, আমরা ইলেকট্রনিক ইন্ডাস্ট্রির কথা চিন্তা করতে পারি। এরকম অনেকগুলো রফতানিমুখী শিল্প আমরা চিন্তা করতে পারি। এবং এই রফতানিমুখী শিল্প আমরা কতগুলো শিল্পকে আমরা প্রায়োরিটাইজ করে নেব যে আগামী 5 বছর বা 10 বছর এই সেক্টরগুলোকে আমরা প্রায়োরিটাইজ করে নিব। এবং যেই সেক্টরগুলোকে আমরা প্রায়োরিটাইজ করব সেগুলোকে আমরা প্রণোদনা দিতে চাই, ইনসেন্টিভ দিতে চাই। এটা এমনও হতে পারে তাদেরকে আমরা বন্ডের ফ্যাসিলিটি দিব, বন্ডের ভ্যারাস ফ্যাসিলিটি দিব, বা যেই সকল প্রণোদনা দিলে সেই সেক্টরগুলো আস্তে আস্তে গ্রো করবে, সেই জিনিসগুলো আমরা তাদেরকে করে দিতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, অর্থনীতিকে তার নিজের গতিতে চলতে দিতে হবে। সবকিছু যেরকম চলার একটি ধর্ম আছে, অর্থনীতিকেও নিজের গতিতে চলতে দিতে হবে। আমরা বিগত দিনে দেখেছি যে ব্যাংকিং খাতে রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ব্যাংকিং খাতকে যে কোনোভাবে হোক রাজনৈতিক হস্তক্ষেপের মুক্ত করে দিতে হবে এবং এটাকে প্রফেশনালি আমাদেরকে চালাতে হবে। কারণ আমরা যদি ব্যাংকিং খাতকে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করি তাহলে এটির অশুভ প্রভাব অর্থনীতির উপরে পড়বে, যেটি আমাদের কারো জন্য কাঙ্ক্ষিত নয়। এরপরে আমি আপনাদেরকে অনুরোধ করব শিল্প খাত ও সৃজনশীল অর্থনীতির উন্নয়ন এই বিষয়টি দেখার জন্য। এর মধ্যেই আমি আপনাদের কাছে বলেছি যে আমরা নতুন নতুন শিল্প গঠনের আমরা চেষ্টা করব। এর মধ্যে একটি বিষয় আছে, বিশেষ করে ক্ষুদ্র ও কুটির মাঝারি শিল্প যেটা আছে, এগুলোকে আমরা টার্গেটেড সাপোর্ট আমরা দিতে চাই। এগুলোকে আমরা টার্গেটেড সাপোর্ট দিতে চাই, যে এসএমই আছে, ক্ষুদ্র এবং কুটির শিল্প যেগুলো আছে। আমরা এর আগে দেখেছি, বিগত সময় আমরা দেখেছি অনেক বিনিয়োগ হয়েছে কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি। আমরা 100 মিলিয়ন দিয়ে একটা ফ্যাক্টরি যদি করি, কিন্তু ওটাতে যত না মানুষ কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আমরা যদি 10 মিলিয়ন দিয়ে বা 1 মিলিয়ন দিয়ে কোনো ফ্যাক্টরি করি, আমরা দেখেছি যে সেখানে অধিক কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে থাকে। সেজন্যই আমরা আভ্যন্তরীণ শিল্প ভিত্তিকে শক্তিশালী করা এবং শিল্প খাতের বহুমুখীকরণের লক্ষ্যে আমাদের সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা প্রদানের পরিকল্পনা আমরা গ্রহণ করেছি।
বিশেষ করে ক্ষুদ্র কুটির এবং মাঝারি শিল্পে সুনির্দিষ্ট বা টার্গেটেড সাপোর্ট প্রদানের উপরে আমরা বিশেষ গুরুত্ব আরোপ দিতে চাই। এখানে বিভিন্ন রাজনৈতিক কারণে, বিভিন্ন কারণে বাংলাদেশের বহু শিল্প বন্ধ হয়ে গিয়েছে। শিল্প বন্ধ হওয়া মানেই অর্থনীতির গতি থেমে যাওয়া, শিল্প বন্ধ হওয়া মানেই বহু মানুষ বেকার হয়ে যাওয়া, শিল্প বন্ধ হওয়ার মানেই বহু মানুষের সংসার বসে যাওয়া, বহু শিক্ষার্থীর জীবন নষ্ট হয়ে যাওয়া। সেজন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যেসব বন্ধ শিল্প আছে প্রত্যেকটির জন্য দরকার হলে আলাদা আলাদাভাবে বসে আমরা পলিসি বের করব যে ওই শিল্পগুলোকে যাতে আবার চালু করা যায় এবং সেখানে যাতে আবার অর্থনৈতিক কর্মচাঞ্চল্য শুরু হয়, সেখানে যাতে আবার নতুন করে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আমি এরপরে যেই লাইনটি আছে এটা আমি আপনাদের সামনে এর মধ্যে অলরেডি উল্লেখ করেছি যে রফতানিমুখী শিল্পগুলোকে আমরা বন্ডেড সুবিধা, বন্ডেড ওয়্যারহাউস সুবিধা আমরা দিতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশে এরকম অনেক অঞ্চল আছে, আমরা যদি ভালো করে লক্ষ্য করে থাকি বাংলাদেশে এরকম অনেক অঞ্চল আছে, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন কতগুলো সুবিধা আছে। কাজেই আমরা যদি এই বিষয়গুলোকে স্টাডি করি তাহলে আমরা এক অঞ্চলের পণ্য দিয়েই আমরা বিভিন্ন এলাকা গড়ে তুলতে পারি। যেমন টাঙ্গাইলে, আমরা যদি টাঙ্গাইলে দেখি, টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চলে আমরা নামাজ পড়ার সময় যে টুপিটা ব্যবহার করে থাকি সেই টুপিটা তৈরি হচ্ছে এবং এই টুপি সারা বিশ্বে বিভিন্ন জায়গায় যাচ্ছে। কাজে আমরা যদি ওই শিল্পটাকে ওখানে এনকারেজ করি, যারা করছে তাদেরকে সহযোগিতা করি এবং আরো নতুন যারা করতে চায় তাদেরকে যদি সহযোগিতা করি তাহলে আরো অধিক সংখ্যক মানুষের যেরকম কর্মসংস্থান হবে, আরো অধিক সংখ্যক এক্সপোর্ট যাবে এবং এক্সপোর্ট যাওয়া মানে আমাদের মোর নাম্বার অফ ফরেন কারেন্সি উই ক্যান আর্ন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে আছে আমাদের দেশের যেই হস্তশিল্প আছে, আমরা খেয়াল করে দেখেছি অধিকাংশ হস্তশিল্প বা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আমরা খেয়াল করে দেখেছি যে আমাদের নারী শ্রমিকরা কাজ করে থাকেন। আমরা এই সেক্টরটিকে উৎসাহিত করতে চাই, বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা উৎসাহিত করতে চাই। এটিকে উৎসাহিত করার অন্যতম মূল লক্ষ্য হচ্ছে নারীদেরকে স্বাবলম্বী করা, নারীদেরকে এম্পাওয়ার করা সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে, এবং একই সাথে আমাদের যে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি আছে এটিকে ধীরে ধীরে দেশের সীমানা ছাড়িয়ে এটিকে ধীরে ধীরে বহির্বিশ্বে নিয়ে যাওয়া। এবং দেশি আমাদের অনেকগুলো ব্র্যান্ড আছে, আমি যদি নাম উল্লেখ করে বলি, যেমন কে ক্রাফট নামে একটি ব্র্যান্ড আছে, এরকম অনেকগুলো আছে ব্র্যান্ড। আমরা পৃথিবীর বড় বড় দেশ যেগুলো আছে, আমরা বাংলাদেশের এরকম শিল্প যারা আছে এই শিল্পগুলোকে যদি আমরা সাপোর্ট দিই, যে তারা পৃথিবীর বড় বড় যেই স্টোরগুলো আছে সেখানে যদি তাদেরকে সাপোর্ট দিই যে ঠিক আছে আগামী 1 বছর 2 বছর বা 3 বছরের জন্য তোমাদেরকে আমরা ট্যাক্স রিবেট সহ বিভিন্ন সুবিধা দিচ্ছি, তাহলে আমরা আমাদের এই দেশীয় ব্র্যান্ডগুলোকে আন্তর্জাতিক মার্কেটে আমরা একটা বসার বা দাঁড়ানোর মতন একটা সুবিধা আমরা তাদেরকে তৈরি করে দিতে সক্ষম হব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে আপনাদেরকে আমি অনুরোধ করব সেবা খাতের প্রতি দৃষ্টি দেওয়ার জন্য। সেবা খাতের জন্য দৃষ্টি দেওয়া। সেবা খাতটাকে এখানে আমরা অনেক কর্মসংস্থান তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছি। ব্যাংকিং আছে, আইটি আছে, পর্যটন আছে। এইগুলোকে যদি আমরা ঠিকভাবে সামনের দিকে গড়ে তুলতে সক্ষম হই তাহলে ব্যাংকিং খাতে আমরা প্রচুর, ব্যাংকিংটা সার্ভিস সেক্টর, এখানে আমরা দিতে পারবো। আইটিতে আমরা প্রচুর পরিমাণে জব তৈরি করতে পারবো। পর্যটনে আমরা প্রচুর পরিমাণে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোট অনেকগুলো আছে, এটাকে সার্ভিস ইন্ডাস্ট্রিগুলোকে আমরা যদি ঠিকভাবে তৈরি করতে পারি এখানে আমরা অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবো। একই সাথে আমরা সেবা খাতকে যদি প্রযুক্তি নির্ভর এবং রফতানিমুখী করার মাধ্যমে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারবো। ঠিক একইভাবে আমরা আন্তর্জাতিক সার্টিফিকেশন এবং ব্র্যান্ডিং যেগুলো আছে, যেমন ধরেন ফেসবুক আছে, ইউটিউব আছে, বিভিন্ন আইটি কোম্পানি আছে, এদেরকে যদি আমরা বাংলাদেশে নিয়ে আসতে পারি তাহলে আমাদের ইয়াং জেনারেশন যারা এই কাজগুলোর সাথে জড়িত তাদের জন্য তখন কাজ করতেও সুবিধা হবে, তাদের ইনকাম যেরকম বাড়বে, আরো অধিক সংখ্যক মানুষের কাজ করার অপরচুনিটি তখন তৈরি হবে। এরপরে আমি আপনাদেরকে অনুরোধ করব বিদ্যুৎ, জ্বালানি ও পরিবহন খাতটিকে দেখার জন্য। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বিদ্যুৎ খাতে এখানে অনেক কিছু বলা আছে, বিদ্যুৎ খাতে অনেক পয়েন্ট আছে, আমি এতগুলো পয়েন্ট আলোচনা করব না। আমরা যদি সকলে প্রথমে এক বাক্যে একটা কথা চিন্তা করি, বিদ্যুৎ খাতটি আমরা কিরকম চাই,
আপনাদের যে কাউকে যদি আমি প্রশ্ন করি, আপনারা এক বাক্যে একটি উত্তর দিবেন যে আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাই, তাই তো নাকি? সবার কিন্তু এটা থাকবে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাই আমরা। কাজে আপনাদের মতন আমিও একজন মানুষ যে যার লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে বাংলাদেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের পরিস্থিতি তৈরি করা। এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিস্থিতি তৈরি করার জন্য কি কি আমরা চিন্তা ভাবনা করেছি, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনাদের কাছে সেগুলো আছে। আপনাদের বিরক্তি উদ্যোগ করে আমি আর সেটা লম্বা করছি না। তবে আমরা যেরকম বলেছি, অলরেডি আমি আপনাদের সামনে বলেছি যে 2030-এর মধ্যে আমরা 20% নবায়নযোগ্য বিদ্যুৎ যেরকম আমরা তৈরি করতে চাই। একই সাথে আমরা আমাদের ঢাকা শহরে প্রতিদিন 7,000 টন ময়লা বা আবর্জনা তৈরি হচ্ছে। এইভাবে যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের সবগুলো বড় শহরই এরকম হচ্ছে। কাজেই আবর্জনাকে, পরিবেশকে রক্ষার জন্য আবর্জনা থেকে কিভাবে বিদ্যুৎ তৈরি করা যায় আমরা সেই ব্যাপারেও চিন্তা ভাবনা করছি। এবং এতটুকু আপনাদেরকে আমি বলতে পারি, ইনশাল্লাহ 12 তারিখের নির্বাচনে আমরা সরকার গঠনে সক্ষম হলে ইনশাল্লাহ খুবই দ্রুত আমরা আবর্জনা থেকে ইনশাল্লাহ বিদ্যুৎ উৎপাদন করব এই দেশের মানুষের জন্য। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে আছে যোগাযোগ ও পরিবহন খাত। যোগাযোগ এবং পরিবহন খাতের খুব সংক্ষেপে যদি আমরা নিয়ে আসি, আমরা সম্পূর্ণ বাংলাদেশটাকে আমরা রেল লাইনের মাধ্যমে কানেক্টিভিটি আমরা তৈরি করতে চাইছি। রেল লাইনের মাধ্যমে অবশ্যই রোড আছে, রাস্তাঘাট, হাইওয়ে, মোটরওয়ে, বাস, ট্রাক, এগুলো অবশ্যই আছে, কিন্তু রেলওয়ের মাধ্যমে এই জন্য আমি আপনাদের সামনে কথাটা তুলে দিলাম যে রেলওয়েকে যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলে কিন্তু মানুষের যাতায়াত খরচ, সেটা নিজের যাতায়াত খরচ হোক অথবা পণ্য পরিবহন হোক, সেটি অনেকাংশে কমে আসবে। এই কমে আসার ফলে যেটি হবে, মানুষ যেরকম সহজে যাতায়াত করতে পারবে, আমরা যদি সারা দেশে রেলওয়ে কানেক্টিভিটি তৈরি করতে পারি, মানুষ যেরকম সহজে যাতায়াত করতে পারবে, একই সাথে তার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও সুবিধা হবে, তার পণ্য পরিবহনের সুবিধা হবে, অর্থাৎ তার জন্য ইকোনমিক্যালি জিনিসটা অনেক বেশি ভায়াবল হবে। আমাদের দেশের নৌ পরিবহন বা জলপথ যেটা আছে, আনফর্চুনেটলি অনেক খাল বিল বন্ধ হয়ে গেছে। এই ব্যাপারে আপনাদেরকে এর মধ্যে আমি বলেছি যে আমাদের 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে। এই খাল খননের মাধ্যমে একই সাথে বিভিন্ন নদীগুলোকেও যদি আমরা সক্ষম হই ড্রেজিং করা বা খনন করার জন্য, আমরা প্রত্যাশা করি যে আমরা যে নৌপথে চলাচলের ব্যবস্থাটাকে আমরা অনেক ডেভেলপ করতে পারবো। কারণ আমাদের দেশটা এমনি একটু পপুলেশন বেশি, শুধু রোড কমিউনিকেশন দিয়ে আমরা সকলের যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে পারবো না। কাজে আমাদের যত অল্টারনেটিভ আছে সবগুলো উপায়কে আমাদের দেখতে হবে, সবগুলো উপায়কে আমাদের ব্যবহার করতে হবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে আপনাদেরকে আমি অনুরোধ করব এই চ্যাপ্টারে আইসিটি, এই ডিপার্টমেন্টে আইসিটি যেই চ্যাপ্টারটি আছে সেটা রাখার জন্য আমি খুব সংক্ষেপেই যাচ্ছি, অনেকক্ষণ সময় নিয়ে নিয়েছি আপনাদের। আইসিটিতে আমরা আমাদের যে পরিকল্পনা সেটা হচ্ছে সাইবার নিরাপত্তা এবং এআই সহ 5টি খাতে আমরা পরিকল্পনা গ্রহণ করছি 2 লক্ষ, এবং ফ্রিল্যান্সিং ও কন্টেন্ট ক্রিয়েশনে আমরা 8 লক্ষ, অলটুগেদার অ্যাবাউট 10 লক্ষ কর্মসংস্থানের আমরা চিন্তা ভাবনা করছি। আমাদের ইয়াং জেনারেশন, যেমন ধরেন আমাদের ইয়াং জেনারেশন যারা সে কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করে থাকেন, আপনাদের অনেকেই জানা আছে সাউথ কোরিয়া যে দেশটি, এরা এখানে যারা ইয়াং জেনারেশন আছে এরা কন্টেন্ট ক্রিয়েশনে খুব ভালো করে থাকে, এবং খুব সম্ভবত গত বছর তাদের শুধু কন্টেন্ট ক্রিয়েশন থেকেই তাদের ইনকাম ছিল, দেশের ইনকাম ছিল প্রায় $12 বিলিয়ন। কাজে তারা যদি পারে, আমাদের ইয়াং জেনারেশন না পারার কোনো কারণ নেই। আমাদের কিছু পলিসিগত বিষয় আছে, সেই পলিসিগুলোকে আমাদেরকে সঠিকভাবে গ্রহণ করতে হবে। পলিসিগুলো গ্রহণ করার মাধ্যমে আমরা যদি এই ছেলে মেয়েদেরকে ট্রেনিং দিতে পারি, একটু তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এখানে 8 লক্ষ আমরা বলেছি, 8 লক্ষের বেশি আমরা তৈরি করতে পারবো, এবং প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আমরা এখান থেকে অর্জন করতে সক্ষম হব। আমরা সবার জন্য এখানে বলেছি দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট, বিনামূল্যে উচ্চগতির দ্রুত এবং ইন্টারনেট। বিনামূল্যে কিভাবে আমরা প্রোভাইড করতে চাই, ওটার ভিতরে ছোট্ট যে সিক্রেটটা আছে এটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। কাজেই এইটিতে আমি আবার রিপিট করলাম না, সময় নষ্ট হবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদেরকে একটি বিষয়ে খুবই সিরিয়াস হতে হবে। এই বিষয়টিতে আমাদের বহু মানুষ কষ্ট পাচ্ছেন, বিশেষ করে নারী সমাজের সদস্যরা, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। সেটি হচ্ছে জাতীয় সাইবার নিরাপত্তা, সাইবার বুলিং এবং নাগরিক তথ্য, বিশেষ করে সাইবার বুলিং। আমাদের নারী সমাজের সদস্যরা বিভিন্নভাবে সাইবার বুলিং এর শিকার তারা হচ্ছে। কাজেই এ ব্যাপারে আমাদেরকে কঠোর
কঠোর এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে, আইনগুলোকে আমাদের ঠিক করতে হবে, এবং শুধু আইন ঠিক না, আইন যাতে সঠিকভাবে কাজ করে সেই পদক্ষেপ আমরা গ্রহণ করব, যাতে বুলিং এর শিকার কেউ না হয়। যারা বুলিং করবে তাদেরকে অবশ্যই দেশের আইন অনুযায়ী শাস্তি পেতে হবে, এটি আমাদেরকে যে কোনো মূল্যে নিশ্চিত করব আমরা। এরপরে এখানে একটি উল্লেখ করে নেই আপনাদের সামনে, আপনাদের অনেকেরই জানা আছে, তারপরে আমি উল্লেখ করছি। বাংলাদেশে এই মুহূর্তে যে আইসিটি মিনিস্ট্রি আছে, আপনাদের অনেকেরই জানা আছে, এই আইসিটি মিনিস্ট্রি 2000 খুব সম্ভব 3 সাল পর্যন্ত এটি অন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রির সাথে খুব সম্ভব এটি সম্পর্কিত ছিল। বেগম খালেদা জিয়া সরকারের সময় আইসিটি এখন যে মিনিস্ট্রি আছে এটিকে বের করে নিয়ে এসে আলাদা একটি মিনিস্ট্রি গঠন করা হয়। অর্থাৎ 2004 সালে বিএনপি সরকার এই আইসিটির গুরুত্বটি অনুধাবন করেছিল এবং সেইভাবে সেটিকে গুরুত্ব দিয়ে আলাদা মিনিস্ট্রি গঠন করেছিল। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে রাজস্ব আয় ও ব্যবস্থাপনা আছে। রাজস্ব আয় এবং ব্যবস্থাপনার মধ্যে অনেকগুলো সেক্টর আছে, আমি আলোচনায় যাব না, ডিটেইল আলোচনায় যাব না, আমি শুধু একটা কথাই বলবো। সম্মানিত উপস্থিতিবৃন্দ, একটি দেশ পরিচালনার জন্য অবশ্যই অর্থের প্রয়োজন হয়, রিসোর্সের প্রয়োজন হয়। আমাদের দল আমরা মনে করি আমরা যদি আমাদের সরকার মানুষের কর্মসংস্থান যত বেশি তৈরি করতে পারবে, বিনিয়োগের অবস্থা যত বেশি তৈরি করতে পারবে, যত বেশি মানুষকে বিনিয়োগ করাতে পারবে, অটোমেটিক নর্মালি সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে। আমি সেই জন্যই বরাবর আপনাদের সামনে বলেছি, আমাদের মূল লক্ষ্যই হচ্ছে যত বেশি সংখ্যক কর্মসংস্থান তৈরি করা, যত বেশি সংখ্যক দেশি এবং বিদেশি বিনিয়োগকারী যারা আছেন তাদেরকে উৎসাহিত করা, প্রতিষ্ঠান তৈরি করা, বিনিয়োগ করা, বিনিয়োগের মধ্যে শিল্প এবং শিল্প প্রতিষ্ঠান তৈরি করা, যাতে করে বেশি সংখ্যক মানুষ কর্মসংস্থানের সুযোগ পায়। কারণ বিনিয়োগ করলে নিজে থেকেই রাজস্ব আয় বাড়বে। নাগরিকের আয় বাড়লে আমরা বিশ্বাস করি প্রত্যেকটি নাগরিকের আয় যত বাড়বে রাষ্ট্রের আয়ও তত বাড়বে। সেই জন্য আমরা ওইভাবে ট্যাক্স ইম্পোজ না করে আমরা চাই নাগরিকের আয় বাড়ুক। নাগরিকের আয় বাড়ানোর জন্য যা যা করা প্রয়োজন আমরা সেটি করতে চাই। নাগরিকের আয় বাড়া মানেই সরকারের বা রাষ্ট্রের আয় বাড়া। আমরা জিনিসটাকে এইভাবেই চিন্তা করতে চাই। এরপরে সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনাদেরকে অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়নের মধ্যে আমি নিয়ে যেতে চাই। আমি একটু আগেই বলেছি বাংলাদেশের বিভিন্ন এলাকার বিভিন্ন গুরুত্ব রয়েছে। আমরা যদি চট্টগ্রাম দিয়ে শুরু করি, আমরা চট্টগ্রামকে বাণিজ্যিক রাজনৈতিক হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। চট্টগ্রামকে আমরা বাণিজ্যিক রাজনৈতিক ক্যাপিটাল হিসাবে, আমরা রাজধানী হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। ঠিক একইভাবে সম্মানিত উপস্থিতিবৃন্দ, উত্তর অঞ্চল, আমরা সকলেই জানি যে বাংলাদেশের উত্তর অঞ্চল হচ্ছে একটি কৃষি নির্ভর এলাকা। কাজে এই কৃষি নির্ভর এলাকা যেহেতু, সেই জন্যই আমরা চাই উত্তর অঞ্চলে কৃষি রিলেটেড কি কি ইন্ডাস্ট্রি হতে পারে, সেই ধরনের ইন্ডাস্ট্রি যারা এরই ভিতরে করছেন বা করতে চান, সেই মানুষগুলোকে আরো প্যাট্রোনাইজ করা, এনকারেজ করা, যাতে তারা সেই ধরনের শিল্প তারা গড়ে তুলতে চান। এর ভিতরে আমি আপনাদের সামনে তুলে ধরেছি যে বরেন্দ্র অঞ্চল যেটা আছে, বরেন্দ্র প্রজেক্ট যেটা আছে, সেটিকে আমরা পুনরায় চালু করতে চাই। এর বাইরে আমি এর ভিতরেই বলেছি যে আম সংরক্ষণ, যেমন আমাদের প্রচুর আম হয় রাজশাহীতে, প্রচুর আম হয় চাঁপাইনবাবগঞ্জে, এই আমগুলোকে কিভাবে প্রিজার্ভ করা যায়, বা আমগুলোকে যেগুলো আম নষ্ট হয়ে যেতে পারে সেগুলো নষ্ট হবার আগে বাই প্রোডাক্ট কি কি তৈরি করা যেতে পারে, কৃষি সংক্রান্ত আরো যেগুলা বিভিন্ন পণ্য হচ্ছে সেগুলোকে কিভাবে বাই প্রোডাক্ট করা যেতে পারে। প্রচুর আমাদের আলুর প্রোডাকশন হয়, আলুর বাই প্রোডাক্ট কি কি হতে পারে, সেই ধরনের ইন্ডাস্ট্রিগুলোকে গ্রো করতে সহযোগিতা করা। গ্রো করার মাধ্যমে একদিকে যেরকম ইনভেস্ট হবে, ঠিক একইভাবে প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এরপরে আমাদের যে হাওড় বাওড় আছে, এরপরে যেটি স্লাইড সেটিতে আমি যাওয়ার অনুরোধ করব। আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন হাওড় বাওড়ের কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা বন্যা হয়ে থাকে। এই প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যাকে নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই আমাদের টেকসই বাঁধ দরকার, এবং ব্লু ইকোনমি,
এটির মাধ্যমে আমাদের হাওড় জাগলা আবার দেখতে অনেক সুন্দর, দেখতে যেহেতু সুন্দর এইগুলো, সেই জন্য এগুলোর মাধ্যমে আমরা এগুলোকে প্রোটেক্ট করার মাধ্যমে আমরা উপকূল উন্নয়ন বোর্ড গঠনের একটি পরিকল্পনা আমাদের আছে। এই উপকূল উন্নয়ন বোর্ড গঠনের মাধ্যমে আমরা ব্লু ইকোনমি এবং পর্যটনকেও এখানে এনকারেজ করতে চাই। এরপরে আপনাদেরকে আমি অনুরোধ করব যে নগরায়ণ ও আবাসন এবং নিরাপদ টেকসই ঢাকা বিনির্মাণ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, ঢাকা পৃথিবীর যে কোনো দেশের রাজধানী থেকে অত্যন্ত পপুলেট একটি জায়গা। এখন কেন মানুষ ঢাকায় আসছে? ঢাকায় মানুষ এসে বসবাস করছে অনেকগুলো কারণে। সন্তানের চিকিৎসা, বাবা মায়ের চিকিৎসা, সন্তানের লেখাপড়া, জব সিকিউরিটি, এনভায়রনমেন্ট, সবকিছু মিলিয়ে মানুষ ঢাকাতে কিছুটা বেটার ফিল করে। কিন্তু আমরা যদি এই ফ্যাসিলিটিগুলো যদি আমরা বিভিন্ন জায়গায় আমরা তৈরি করতে পারি, ঢাকার আউটস্কার্টে যদি আমরা যেই ডিস্ট্রিক্টগুলো আছে সেখানে যদি তৈরি করতে পারি, এবং সেখানে যদি খরচ কম হয় একজন মানুষের থাকার, সেখানে যদি ভালো স্কুল থাকে, সেখানে যদি ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা থাকে, সেখানকার পরিবেশটা যদি সিকিউর হয়, তাহলে আমরা মনে করি যে মানুষ সেখানেই থাকবে। হ্যাঁ, এখানে একটি বিষয় আছে, সেখানে থাকবে কিন্তু কাজ করবে কোথায়? কাজ সে ঢাকায় করতে পারে। একটু আগে আপনাদেরকে আমি বলেছি যে আমরা চাই রেল লাইনটাকে ডেভেলপ করার জন্য, আমাদের পাবলিক ট্রান্সপোর্টটা। এখন এই মুহূর্তে ঢাকা থেকে চট্টগ্রাম যে রেলগাড়িটা আসে, সেটার গতি 35 থেকে ম্যাক্সিমাম 40 মাইল। কিন্তু এটাকে যদি ঘন্টায় আমরা রেল লাইন যেটা আছে সেটাকে আমরা সঠিকভাবে তৈরি করে এটাকে যদি ঘন্টায় আমরা 80 মাইলে নিয়ে আসতে পারি বা 100 মাইলের কাছাকাছি নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকা আসতে আপনার 2-2.5 ঘন্টার বেশি লাগার কথা না। এবং 2-2.5 ঘন্টা যদি লাগে, তাহলে সময় লাগে, তাহলে যে কোনো মানুষ সেখান থেকে এসে ব্যবসা বাণিজ্য বা যেই কাজ থাকুক সেরে আবার একদিনে ফিরে যেতে পারবে। ঠিক এইভাবে আমরা যদি ঢাকার আশেপাশের সিটিগুলোতে আমরা স্যাটেলাইট টাউন গড়ে তুলতে পারি এবং সেখানকার সাথে যদি রেল কমিউনিকেশন আমরা তৈরি করতে পারি, এবং মোটামুটি 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে মানুষ আসা এবং যাওয়া যদি করতে পারে, তাহলে আমরা ধারণা করছি যে বহু মানুষ তখন ঢাকা শহরে আর থাকবেন না। যেই ফ্যাসিলিটি ঢাকা শহরে আছে সেগুলো আমরা ওখানে দিতে পারবো, এবং তার যেহেতু যাওয়া আসার জন্য ইজি হবে, তখন সেই মানুষগুলো তারা ওখানেই থাকবেন। শুধু যার কর্মস্থল ঢাকায় সে শুধু আসবেন, এসে কাজ শেষ করে আবার চলে যাবেন। পৃথিবীর অনেক উন্নত দেশগুলোতে এভাবে মানুষ করে থাকে। যদি তারা করতে পারে, তাহলে আমরা এখনো করতে পারবো না। এটি আমাদের একটা চিন্তা ভাবনা আছে। এরপরে সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি আপনাদেরকে অনুরোধ করব পর্যটন খাত দেখার জন্য। অনেকেই আমরা দেখি যে আমাদের দেশে কক্সবাজারের মানুষ যাচ্ছে, আমাদের দেশে আরো কয়েক জায়গায় মানুষ যাচ্ছে, কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি কক্সবাজারে যে পরিমাণ মানুষ যাচ্ছে, সুন্দরবনে সে পরিমাণ মানুষ যাচ্ছে না। যাচ্ছে, কিন্তু সুন্দরবন কিন্তু অনেকগুলো ছোট ছোট প্রাইভেট সেক্টরে অনেক ছোট ছোট কিন্তু টুরিস্ট স্পট হয়েছে। কেন যাচ্ছে না? এই জিনিসগুলো আমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। আমাদের দিনাজপুরে এরকম অনেক পুরনো রাজবাড়ি আছে, অনেক মসজিদ আছে, অনেক মন্দির আছে, যেগুলার ট্যুরিজম ভ্যালু আছে, যেগুলার হেরিটেজ যেগুলা আমাদের, কিন্তু সেই জিনিসগুলোকে আমরা উপস্থাপন করতে পারিনি সঠিকভাবে। নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে, আমি যখন লন্ডনে ছিলাম তখন আমি হঠাৎ একদিন খেয়াল করলাম যে সৌদি আরব তাদের ট্যুরিজমের বিভিন্ন বিষয় অ্যাড দিচ্ছে ইন্টারন্যাশনাল টিভি চ্যানেলগুলোতে। তারা বর্তমানে সৌদি আরব তাদের ট্যুরিজমকে এনকারেজ করছে, বিভিন্নভাবে গড়ে তুলছে, ট্যুরিস্ট অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে। আমাদের এতদিন ধারণা ছিল সৌদি আরবে মানুষ শুধু যায় ধর্মীয় কারণে বা ব্যবসা বাণিজ্যের কারণে, কিন্তু এখন তারা আস্তে আস্তে ট্যুরিজম অ্যাট্রাক্ট করছে। তো সৌদি আরবের মতন দেশ যদি ট্যুরিজম অ্যাট্রাক্ট করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমাদের অনেক স্কোপ আছে, অনেক সুন্দর সুন্দর। আমরা রাজশাহীর আম বাগান যেটা আছে, দিনাজপুরের লিচু বাগান আছে, আমরা সেটিকে ঘিরে কেন ট্যুরিজম তৈরি করতে পারবো না? হল্যান্ডে যদি টিউলিপ গার্ডেন দেখতে যেতে পারে মানুষ, তাহলে আমাদের এখানে আমরা কেন এরকম গার্ডেন কোথাও নেই বা কেন তৈরি করতে পারবো না যেখানে মানুষ দেখতে যেতে পারে? কাজে আমরা যদি চেষ্টা করি, আমরা যদি পরিকল্পনা গ্রহণ করি, অবশ্যই আমরা ট্যুরিজম সেক্টরকে শুধু যে কক্সবাজারই সমুদ্র সৈকত দেখতে যাবে তা না, এর পাশাপাশি অনেক ট্যুরিজম সেক্টর, অনেক স্পট, অনেক ডিফারেন্ট কাইন্ডের স্পট আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আপনাদেরকে আর কষ্ট দিতে চাইবো না, আমরা লাস্টটাতে আমাদের চলে এসেছি। আমাদের যে লাস্ট স্তম্ভটা সেটিতে আমরা কম বেশি চলে এসেছি। এটি হচ্ছে ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি। প্রথমেই আছে ধর্মীয় সম্প্রীতি ও পাহাড় ও সমতলের নৃগোষ্ঠী। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এটি অনেক বড় আছে। আমরা প্রথমেই বলেছি ধর্ম যার রাষ্ট্র, যার যার রাষ্ট্র সভা। আমরা এইভাবেই বিষয়টিকে দেখি, এইভাবেই জিনিসটাকে বিশ্বাস করি। আমাদের দেশের
এক শ্রেণীর মানুষ আছেন যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে থাকেন, জীবনের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তে যারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। সেটি আমরা যারা ইসলাম ধর্মে আছি ইসলাম ধর্মে আছে, যেটি অন্য ধর্ম মানুষ আছেন তাদের ক্ষেত্রেও তাদের ধর্মীয় গুরুরা আছেন। এরা কারা? এরা হচ্ছেন যে আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী বিভিন্ন ইমাম মুয়াজ্জিম সহ বিভিন্ন খতিব সাহেবরা, এর বাইরে অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুরা আছেন। এই মানুষগুলো অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি বেশ মানবতার জীবনযাপন করেন অনেকাংশে। আমাদের একটি পরিকল্পনা আছে, ইনশাল্লাহ আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা ধীরে ধীরে এই মানুষগুলোকে আমরা ধীরে ধীরে বিভিন্ন মসজিদ মাদ্রাসার খতিব ইমাম সাহেব যারা আছেন, মুয়াজ্জিম সাহেব আছেন, অন্য ধর্মের ধর্মীয় গুরু যারা আছেন, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে একটা সম্মাননার ব্যবস্থা করতে চাই। সম্মানিত উপস্থিতবৃন্দ, যেহেতু বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, এই দেশের বহু মানুষ প্রতি বছর হজ করতে চান, কিন্তু আমরা প্রত্যেকবার দেখেছি এই হজের যাওয়া আসার খরচ অত্যন্ত বেশি। অনেক মানুষকে এর জন্য অনেক কষ্ট পোহাতে হয়। আমরা এই খরচটাকে কমিয়ে নিয়ে আসার চিন্তা ভাবনা করেছি এবং আমরা মনে করি আমরা যদি এখানে থার্ড এয়ারলাইনকে এন্ট্রি দিতে পারি তাহলে আমাদের হজ যাত্রীদের খরচ, টিকিটের খরচ অনেকাংশে কমিয়ে আসবে এবং আমাদের পরিকল্পনার মধ্যে এটা রয়েছে কিভাবে আমরা এই হজ যাত্রীদেরকে সুবিধা দিতে পারবো, তাদের খরচটা কমিয়ে আনতে পারবো। এরপরে আমি আপনাদেরকে ক্রীড়া, আমাদের এই চ্যাপ্টারের ক্রীড়া আছে, ক্রীড়াতে আমি আপনাদেরকে অনুরোধ করব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এটি এমন একটা সাবজেক্ট যেই সাবজেক্টটাতে কম বেশি প্রত্যেকটি মানুষের, সে যখন ইয়াং থাকে, শিশু অবস্থায়, সে যখন তরুণ অবস্থায় থাকে, যুব অবস্থা থাকে, প্রত্যেকটি মানুষেরই কম বেশি আগ্রহ থাকে। আমরা শুধু আমাদের দেশে বিভিন্ন প্রফেশনাল তৈরি করতে চাই। আমাদের দেশে একটি সমাজ ব্যবস্থার মধ্যে হয় ডাক্তার হতে হবে, নাহলে ইঞ্জিনিয়ার হতে হবে, নাহলে আর্কিটেক্ট হতে হবে, অর্থাৎ নাহলে ব্যারিস্টার হতে হবে, এই ধরনের পেশাকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। কিন্তু পৃথিবীর অনেক দেশ আছে যেখানে প্রফেশনাল খেলোয়াড় তৈরি হচ্ছে, সেই খেলোয়াড় প্রফেশনালি তৈরি হচ্ছে। আমাদের দেশে এরকম বহুত প্রতিভা আছে যাদেরকে আমরা প্রফেশনালি খেলোয়াড় তৈরি করতে পারি এবং আমাদের পরিকল্পনা রয়েছে আমরা ধীরে ধীরে আমাদের সন্তানদের ভিতর থেকে এরকম প্রফেশনাল খেলোয়াড় আমরা তৈরি করে আনতে চাই। এটি আমাদের অন্যতম পরিকল্পনা অনেকগুলোর মধ্যে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে গণমাধ্যম, শিল্প, সংস্কৃতি আছে। আমি আগেই বলেছি আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি, কারণ আমরা মনে করি, বিএনপি মনে করে গণমাধ্যম যদি স্বাধীন না থাকে আমাদের জবাবদিহিতা তৈরি করতে কষ্ট হবে। কাজে গণমাধ্যম যদি থাকে আমরা সহজেই দেশে একটি জবাবদিহি সরকার তৈরি করতে সক্ষম হব, জবাবদিহি একটি পরিস্থিতি তৈরি করতে সক্ষম হব। একই সাথে শিল্প এবং সংস্কৃতি, আপনাদের যদি মনে থেকে থাকে এই শিল্প সংস্কৃতি বিভিন্ন সেক্টরে মানুষকে এনকারেজ করার জন্য, সম্মানী গুণী মানুষদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় 21 পদক এবং স্বাধীনতা পদক, এই দুটি পদক চালু করা হয়েছিল। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই পদক দুটি বর্তমানেও চালু আছে। আমাদের পরিকল্পনার মধ্যে একটি পরিকল্পনা আছে সমাজের বিভিন্ন মানুষ যাদেরকে অনেকে কেউ চেনে না, কিন্তু তারা বিভিন্নভাবে সমাজে বিভিন্ন রকম কন্ট্রিবিউশন করে থাকেন। আমরা চাই এই মানুষগুলোকে ধীরে 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 রিকগনাইজ করার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য, যাতে করে তাদের ভালো কাজগুলো উদাহরণ হিসাবে অন্য মানুষকেও উৎসাহিত করে ভালো কিছু করার জন্য, সমাজের জন্য ভালো কিছু করার জন্য। এবং এই মানুষগুলোকে কিভাবে সিলেক্ট করা যায়, এই মানুষগুলোকে কিভাবে এনকারেজ করা যায়, সেই ব্যাপারে আমাদের একটি পরিকল্পনা রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, খেলার প্রসঙ্গে আরেকটু ফিরে আসবো আমি, নতুন কুড়ি নামে একটি অনুষ্ঠান চালু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ইনিশিয়ালি নতুন কুড়ি ছিল শুধু মাত্র কালচারাল সাইডে, আমরা এটিকে আরেকটু এনহান্স এখন করতে চাই। আমরা নতুন কুড়িটি যদিও এর মধ্যে ইন্টারিম সরকার চালু করেছে, বাট এটিকে আমরা সরকার গঠনে ইনশাল্লাহ সক্ষম হলে এটিকে আমরা কন্টিনিউ করব এবং এটির সাথে আমরা কেরাত প্রতিযোগিতাকে অ্যাড করতে চাই এবং নতুন কুড়ি স্পোর্টস আমরা অ্যাড করতে চাই, যাতে করে আমাদের দেশের স্পোর্টসে যারা প্রতিভাবান তাদেরকে আমরা বের করে নিয়ে আসতে সক্ষম হই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনাদেরকে একটি সুখবর দিতে চাই। আমি ইনশাল্লাহ আগামী 10 মিনিটের মধ্যে আপনাদেরকে এখান থেকে ছুটি দিয়ে দিতে পারবো। আমি আমার অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, শুধু আপনাদের কাছ থেকে আর 10 মিনিট আমি চেয়েছি। Dear diplomatic friends, there's a good news. I'll be finishing soon. আমাদের একটি বিষয় আমরা জোর দিতে চাই, সেটি হচ্ছে
নৈতিক শক্তি পুনরুদ্ধার। আমাদের দেশে এখন প্রচুর পরিমাণ বিভিন্ন ধরনের মিডিয়া আছে। আমরা যেটি করতে চাই, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা ছোট ছোট ডকুমেন্টারি তৈরি করতে চাই সমাজের সর্বস্তরের মানুষের জন্য। সেটি শিশু হতে পারে, সেটি একজন নারী হতে পারে, একজন মেয়ে হতে পারে, একজন গৃহিণী হতে পারে, একজন চাকরিজীবী হতে পারে, একজন ব্যবসায়ী হতে পারেন। যে কোনো শ্রেণী পেশার মানুষের জন্য আমরা ডকুমেন্টারি তৈরি করতে চাই। এখন এই ডকুমেন্টারিগুলো কি হবে? এই ডকুমেন্টারিগুলো আমরা তৈরি করতে চাই সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধকে সামনে রেখে। আমরা দেশের মধ্যে, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে আমরা সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধকে আমরা দৃঢ়ভাবে ধারণ করতে চাই। আমাদের দেশে বহুত আমাদের সামাজিক মূল্যবোধ রয়েছে, আমাদের অনেক ধর্মীয় মূল্যবোধ রয়েছে, যেগুলোকে আমরা যদি ধারণ করতে সক্ষম হই তাহলে আমরা ধীরে ধীরে একটি সুন্দর, একটি শান্তিপূর্ণ সমাজ, পরিবার, দেশ গঠনে সক্ষম হব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। শেষে, একদম শেষে এসে শেষ করে দেবার আগে সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনাদেরকে আবারও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমার এবং আমার দলের পক্ষ থেকে। কারণ আপনারা সকলে কষ্ট স্বীকার করে অনেকক্ষণ সময় ধরে এখানে বসে আছেন। শেষ যেই কথাটি বলে আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নেব, আমাদের এই ম্যানিফেস্টো পর্বটি আজকে শেষ করব। সেই কথাটি হচ্ছে, আপনাদের সামনে আমি এতক্ষণ পর্যন্ত যত প্ল্যান, প্রোগ্রাম, কর্মসূচি, পরিকল্পনা উপস্থাপন করেছি তার কোনো কিছুই করা সম্ভব হবে না যদি না আমরা তিনটি বিষয়ের উপরে সর্বোচ্চ অগ্রাধিকার না দেই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি ব্যক্তিগতভাবে একজন মানুষ হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা, আমরা যদি এই তিনটির ব্যাপারে, যারাই সরকার গঠন করবেন, আমরা যদি এই তিনটির ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ না করি তাহলে আমরা আমাদের কোনো পরিকল্পনাকেই সফল করে গড়ে তুলতে পারবো না। এবং আজকে এখানে দাঁড়িয়ে আমার দলের পক্ষ হয়ে আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই যে আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আগামী 12 তারিখে নির্বাচনে জয়ী হয়ে ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমাদের সর্বাধিকার, সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে এই তিনটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা: দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা। যে কোনো মূল্যে আমরা এটিকে সর্বোচ্চ অধিকার দিব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকে আপনাদের কাছ থেকে আবারও আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই ম্যানিফেস্টো অনুষ্ঠান আমি আনুষ্ঠানিকভাবে আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে শেষ করছি। আমি আপনাদের সকলের কাছে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। Member of Diplomatic Corps, thank you so much for taking so much time and patience to hear me. Thank you.